সাইলেন্ট আবার হার্ট অ্যাটাক কি? কিছু কিছু ক্ষেত্রে এই হার্ট অ্যাটাকগুলা এই ধরনের সিমটম নাও তৈরি করতে পারে। কাদের ক্ষেত্রে? ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ব্যথার অনুভূতিটা কমে যায়। হোয়াট আর দ্য স্ক্রিনিং? এটা আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। কি ধরনের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল আছে? ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ না করা গেলে কোনো রকম এনজিওপ্লাস্টি করার দরকার আছে কিনা, বা কোনো ধরনের বাইপাস করা, মানে রিং লাগবে কিনা। আমরা তো সাধারণত আমেরিকান এবং ইএসসি গাইডলাইনটা ফলো করি। এখন কোনো একটা নতুন আবিষ্কার হলে সারা পৃথিবী জানে। বিশ্বাস রাখতে হবে, আপনার যাকে পছন্দ হয় আপনার তাকেই দেখান। প্রতিটা জেলা শহরে কনসালটেন্ট আছেন। যে পেশেন্টটা আমরা দেখবো সেই পেশেন্টটা প্রপারলি তার কথাগুলো শুনতে হবে। তুমি তোমার রোগীর কথা শুনো, ওই তোমাকে ডায়াগনোসিসটা বলে দিবে। এক্স্যাক্টলি, এবং প্রত্যেকটা পেশেন্টই কিন্তু একটা বুক। যেই রোগীটা যেই পরীক্ষা দিয়ে রোগীর কোনো লাভ হবে না, ওর চিকিৎসার চেঞ্জ হবে না, ওর কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, সেই পরীক্ষা আমার করা দরকার। থ্যাংক ইউ অল টুডেস পডকাস্ট। টুডে উই হ্যাভ এন উইথ আস, আমাদের সঙ্গে আজকে আছেন প্রফেসর ফিরোজ। উনি প্রফেসর এনআইসিবিডি এবং ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, এবং আমার মনে হয় ওনাকে পরিচয় করে দেওয়ার দরকার নাই, ওনাকে সবাই চেনেন। উনি একজন ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাকাডেমিশিয়ান অ্যান্ড অলসো ট্রুলি ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। I like him very much. So thank you, Firoz, for coming and joining to this podcast. থ্যাংক ইউ স্যার, আপনার সাথে আসতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো আজকে আমরা আমাদের এই পডকাস্ট মিটিংয়ের মেইন যেটা বিষয়বস্তু, জি স্যার, খুব সিম্পল, এবং আমরা কথা বলবো যেটার মাধ্যমে মানুষ উপকৃত হবে, সাধারণ মানুষ। জি স্যার। তো আজকে আমরা কথা বলতে চাই সাইলেন্ট হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক শুনলেই তো মানে হার্ট অ্যাটাক মানে মাইক্রো ইনফাকশন যেটাকে বলা হয়। তো সাইলেন্ট আবার হার্ট অ্যাটাক কি? একটা হলো হার্ট অ্যাটাক আছে, জি স্যার, যেটা আমরা সবাই জানি হার্ট অ্যাটাক নিয়ে আসছে। তো সাইলেন্ট হার্ট অ্যাটাক মানেটা কি? এটা সাধারণ মানুষের জন্য আমরা কি বলতে পারি? জি স্যার, ধন্যবাদ। আমরা দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে বলা যাবে যেটা, যেমন হার্ট অ্যাটাক মানেই হচ্ছে আমরা ধরে নেই যে বুকে প্রচণ্ড ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, রোগী হঠাৎ করে খারাপ হয়ে যাবেন এবং আমরা হাসপাতালে নিয়ে যাই চিকিৎসা করার জন্য। এটা হচ্ছে যেটা ঘোষণা দিয়ে আসা হার্ট অ্যাটাক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সিমটম নাও তৈরি করতে পারে, অথবা এত মৃদু একটা সিমটম তৈরি করতে পারে, উপসর্গ তৈরি করতে পারবে, যেটা হয়তো রোগী বুঝতে পারবে না, অথবা রোগী এটাকে অতটা গুরুত্ব দেবে না। এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলি। এটা একটা হতে পারে কোনো সিমটম ছাড়া আসতে পারে। অনেক সময় এটাতে হঠাৎ করে রোগীদের বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া হয়, বুক ধড়ফড় করে, মাথা ঘোরায়, যেটা রোগীরা টিপিক্যাল যেহেতু বুকে ব্যথা হয় না সেই জন্য ওইভাবে গ্রহণ করে না। কোনো কোনো ক্ষেত্রে একটু শ্বাসকষ্টের মতো আসতে পারে, যেটাকে ঠিক ব্যথা না বলেই রোগীরা এটাকে গুরুত্ব দিবে না। অথবা যে ব্যথার ধরনটা সেটা আমরা টিপিক্যালি যেভাবে বুঝি যে বুকের মাঝখানে হবে, সেটা না হয়ে অন্য জায়গায় মানে টিপিক্যাল চেস্ট পেইন না, মানে বুকে চাপ ধরা ব্যথা বা পাথরের মতো কিছু একটা চাপ দিয়ে রাখছে সেই ধরনের টিপিক্যাল ব্যথা না, যেটাকে আমরা, এবং সব মানুষই বুঝে যে হার্টের ব্যথাটা একটা টিপিক্যাল ব্যথা না হলে সেটা হার্টের ব্যথা না, এটা গ্যাসের ব্যথা বলে অনেকে, অনেকে বলে যে আমার শ্বাসনালীর ব্যথা, অনেকে বলে যে এটা অর্থোপেডিকের ব্যথা, বিভিন্নভাবে আমাদের এটা ডিসপুটেড হয় আর কি। চেনার উপায় হলো কি, যে এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অর্থাৎ কনসাস লেভেলটাকে বাড়িয়ে দেওয়া। এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে সাধারণত হলে সাইলেন্ট মাইক্রো ইনফাকশন হয়, কোন গ্রুপ, কোন গ্রুপ আছে, যেমন হলে কি ওবেসিটি হইতে পারে, ফিমেল হইতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, কাদের ক্ষেত্রে সাইলেন্ট? স্যার, এটার ক্ষেত্রে ডেফিনেটলি যারা এই বোধটা কম হয়, সাধারণত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ব্যথার ওরা অনুভূতিটা কমে যায়, তখন হচ্ছে অনেক সময় ওনারা এটা বুঝতে পারে না। এটা একটা হয়। অনেক সময় হয় কিছু রোগী খুব বেশি নড়াচড়া করে না ওবেসিটির কারণে, ওনার ফিজিক্যাল এক্সারশনই হয় না, হয়তো বাসার মধ্যেই থাকে, কোনো শারীরিক যে পরিশ্রম করা এগুলোর মধ্যে যায় না, ওনারা অনেক সময় বুঝতেও পারে না যে ব্যথা। ওনারা যখন শারীরিক পরিশ্রম শুরু করে তখন বুঝতে পারে যে না, তার মানে আগে হার্টের রক্তনালীতে ব্লক ছিল, সেটা প্রমিনেন্ট ছিল না, কারণ ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বেশি, কারণ ফিমেলরা হলে বাসায় থাকে এবং ফিমেলরা সংসার নিয়ে ব্যস্ত থাকে, যদি না মানে কেউ অফিসিয়াল ওয়ার্ক করে, কিন্তু বাসার মহিলাদের জন্য কিন্তু অ্যাক্টিভিটি কম থাকে, লেভেল কম থাকে ফিমেলদের। কাজে ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু সাইলেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আর দুটো গ্রুপকে তো আমরা বলতেই পারি, একটা হলো, তিনটা গ্রুপ, একটা হলো ডায়াবেটিস, জি স্যার, একটা হলো ফিমেল, আর একটা ওবেসিটি। তিনটা গ্রুপকে আমরা হলে কি, এছাড়াও অন্যভাবে হতে পারে স্যার। ইভেন সাইলেন্ট যে হার্ট অ্যাটাক, এর সাথে তো সাইলেন্ট কার্ডিয়াক ডেথের রিলেশন আছে। জি স্যার। যে হঠাৎ করে একটা রোগী দেখা যাচ্ছে যে বলে যে আমার বাবা ভালোই ছিল, রাত্রিবেলা ঘুমাইছিল, ঘুমের মধ্যে একটু বুকে শ্বাসকষ্ট হয়েছে, হঠাৎ করে মারা গেছে। এইটার সাথে রিলেশন টানা যায়? জি স্যার, এইটা একটু যেটা বলি স্যার, আমাদের দেশে যেটা আপনি বললেন মহিলাদের ক্ষেত্রে, আমাদের দেশে সাধারণত ধরে নেওয়া হয় যে 40% মহিলার কোনো শারীরিক পরিশ্রম করেন না,
উনি বাসায় কাজকর্ম করেন রান্নাবান্না করেন, ঘর সামলান, হাউস মেকিং করেন, আমরা ধরে নেই যে এটাই ওনার কাজ, মানে এটাতে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না তা না। তার মানে 40% মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা কোনো শারীরিক পরিশ্রম করে না, অর্থাৎ এদের ক্ষেত্রে এটা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আর যেটা বললেন স্যার, যে হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্ট অ্যাটাক সবসময় বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে সেটা না, যেটা আমি আগে বলছিলাম যে হার্ট অ্যাটাক একটা অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, হৃৎপিণ্ডের যে গতি আছে সেটাকে অ্যাবনর্মাল করে দিতে পারে, এবং সেটা থেকে হঠাৎ করে যদি হৃৎপিণ্ডের গতি খুব বেশি বেড়ে যায়, যেটা আমরা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা ফিব্রিলেশন বলি, সেটার জন্য হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, মারা যেতে পারে। আবার হৃৎপিণ্ডের গতি যদি খুব কমে যায়, অ্যাসিস্টল হয়ে যায়, তখন এটা হতে পারে। এটা একটা হঠাৎ মৃত্যুটাও এই হার্ট অ্যাটাকের একটা প্রেজেন্টেশন হিসেবে আমরা ধরে নিই, উপসর্গ হিসেবে ধরে নিই। এছাড়া শ্বাসকষ্ট যেটা, হার্ট ফেলিউর যেটা, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যেটা স্যার আপনি বললেন যে রাতের বেলা হঠাৎ করে শ্বাসকষ্ট হলো, শ্বাসকষ্ট হয়ে সেটা বোঝার আগে বা হাসপাতালে যাওয়ার আগেই রোগী মারা গেল, এরকম হতে পারে। এরকম হতে পারে। সেই জন্য এবারকার ডোন্ট মিস হার্টবিট। যেভাবে হোক না কেন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উই শুড নট মিস আওয়ার হার্টবিট। মানে হার্টবিট মিস হওয়ার যে কারণগুলো থাকে সেগুলো করা যাবে না। যেমন হলো কি সাডেন হার্ট অ্যাটাক হলে কি রাত্রিবেলা থাকলে সেটা যেটা ডক্টর ফিরোজ বললো যে হার্টবিটটা খুব ইরেগুলার হয়ে যেতে পারে, অথবা হার্টবিটটা বন্ধ হয়ে যেতে পারে, হার্টের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য মানুষ সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। এইসব কথাগুলো শুনলে মানুষ প্যানিক হয়ে যাবে। তার রাত্রিবেলা যখন ঘুমাবে তখন সে ভাববে যে না, আমি বুঝি আমার আজকে সাডেন কার্ডিয়াক ডেথ হবে। তো তুমি আমরা তো প্যানিক করে দেওয়ার না, এটা প্যানিক করে দেওয়ার জন্য বলা না, এটা হচ্ছে সচেতনতা তৈরি করার জন্য। সচেতনতা আপনার মধ্যে যদি কোনো একটা বিষয় সম্পর্কে ভয় না আসে, ভীতি না আসে, সেই জন্য তখন আপনি সচেতন হবেন না। তার মানে দেয়ার ইজ এন রিমোট পসিবিলিটি রিয়ারলি সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। সেটা হলো কি যদি আগের থেকে হার্টের রক্তনালীতে ব্লক থাকে, অথবা হলো কি আপনার হার্টের রক্তনালী যদি আগে চিকিৎসা না করেন অথবা ইনভেস্টিগেশন না করেন। এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই আমাদের আজকে এত ডিসকাশন। কাজে এখানে প্যানিক হওয়ার দরকার নাই। দিস ইজ ভেরি রিয়ার সিচুয়েশন, বাট ইট কুড হ্যাপেন। কাজে অনেক সময় আমরা বলি যে না, আমার বাবা হঠাৎ করেছিল, সকালবেলা দেখে আমার বাবা মারা গেছে, কি হলো তো জানি না। আসলে কি হলো জানার না কারণ নাই। দিস ইজ দ্য সাডেন কার্ডিয়াক ডেথ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো এখন এই যে সাইলেন্ট হার্ট অ্যাটাক বা সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য সাধারণ মানুষ কীভাবে মানে প্রিভেন্টিভ মেজার নেবে? হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার অ্যান্ড হোয়াট আর দ্য স্ক্রিনিং? স্যার, এটার মধ্যে একটা যেটা আমার দর্শকদের উদ্দেশ্যে বা রোগীদের উদ্দেশ্যে কথাবার্তা, তার মানে হচ্ছে যদি আপনার হঠাৎ করে বুকে কোনো ধরনের উপসর্গ বোধ করেন, সেটা যেমনই হোক, এটা আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন যে আমার এই যে বুকে অনুভূতিটা হয়েছে, আমি হাঁটতে গিয়ে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, জ্বালাপ করতেছে, এটা আসলে হার্টের সমস্যা কিনা। তার মানে ডাক্তার সাহেবরা তখন বিভিন্ন রকম স্ক্রিনিং টেস্ট আছেন, করে বলবেন যে এটা হার্টের সমস্যা কি না। এটা একটা উপায় যে আপনি খুব অল্পতেই বা যে জিনিসটা আপনি বুঝছেন না সেটা নেবেন। তারপরে নিজে থেকে এটার একটা ইন্টারপ্রিটেশন করার দরকার নাই যে মনে হয় এটা গ্যাসের জন্য, মনে হয় এটার জন্য। এই নিজের মনে হওয়াটা বন্ধ করতে হবে। তার মানে এই মনে হওয়াটা ডাক্তারের উপর ছেড়ে দিতে হবে, যিনি এক্সপার্ট সেটা তার উপরে। এর বাইরে আমরা কাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বেশি হয় তাদের স্ক্রিনিং করতে পারি। যেমন হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, অথবা যাদের ক্ষেত্রে রক্তের ধূমপান করেন, রক্তের চর্বির মাত্রা বেশি, কোলেস্ট্রল বেশি, অথবা যাদের একটু শরীর ভারী, ওজনে আছেন, স্থূলতায় ভোগেন, এদের ক্ষেত্রে আমরা যেটা করি, যেটা রোগীদেরকে বারবার ডাক্তারদের কাছে যেতে বলি, ফলো আপে যেতে বলি, এবং সেই সমস্ত জায়গায় ডাক্তাররা মাঝে মাঝে হার্টের পরীক্ষা করে দেখেন যে হার্টের কোনো রকম রক্ত সরবরাহের সমস্যা হচ্ছে কিনা, চর্বি জমেছে কিনা, এবং সেটা যদি জমে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, সেটা চিকিৎসা করা। তার মানে যাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি তাদেরকে মাঝে মাঝে স্ক্রিনিং করা, আর যাদের ঝুঁকি নাই বা আছে তাদেরও যদি বুকে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে ডাক্তারের কাছে পরামর্শ করা, এর ব্যাখ্যা জানার জন্য। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, আমরা ডিসকাশন যেটা আমরা বলতে পারি যে একটা হলো কি যে রিস্ক ফ্যাক্টরগুলো হার্ট অ্যাটাকের জন্য দায়ী, সেগুলোকে যেমন ধূমপান, কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি, স্ট্রেসফুল লাইফ, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলোকে কন্ট্রোল করতে হবে এবং ক্ষেত্র বিষয়ে পরিহার করতে হবে। কারণ জিনকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমার এশিয়ান কান্ট্রিতে তো জেনেটিক, আমরা এজকে তো চেঞ্জ করতে পারবো না, কারণ এজ অ্যান্ড জিনস অলসো এর রেসপন্স ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, এটাকে আমরা ইয়ে করতে পারবো না। কিন্তু আমরা যেগুলো পারবো সেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, স্ক্রিনিং। এবং স্ক্রিনিংটা কী করতে হবে সেটা ডক্টরের ডিসিশন নেবে। জি স্যার, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য কার্ডিওলজিস্ট। ডক্টর মিনস হলো কি
কার্ডিয়াক বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ যারা এরাই ডিসিশন নেবে যে আসল কথা কি কি পরীক্ষা লাগবে। স্ক্রিন আউট হয়ে গেল, স্ক্রিন আউট হওয়ার পরে তারপরে আসলে এবার চিকিৎসা। জি স্যার। এখন কি ধরনের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল আছে? এখন এই সাডেন কার্ডিয়াক ডেথ যদি হয়ে যায়, সাডেন কার্ডিয়াক ডেথ হলে তো আর কিছু করার নাই, ডেথ। কিন্তু সাডেন মাইক্রো ইনফাকশন যদি হয় তখন কি? যেমন অনেক সময় তোমার কাছে অনিচ্ছা রুগী গেছে, আমার কাছে আসছে, স্যার আমার চেস্ট পেইন নাই, আমি স্যার হাঁটতে পারি, আমি দোতলা উঠতে পারি, আপনি বলছেন যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। এই যে কনসেপশনটা, এই কনসেপশনটা দূর করার জন্য আমরা মনে কিছু ডিসকাশন করা দরকার আমাদের। জি স্যার, জি স্যার। একটা যেটা আমরা হয় অনেক সময় যে একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে বা হার্টে ব্লক হয়ে যাওয়ার পরে কিছু কোলেটারাল সার্কুলেশন তৈরি হয়, ন্যাচারাল বাইপাস অনেকে বলেন, যে অন্য দিক থেকে কিছু নালি এসে ওই এরিয়াটাকে রক্ত সরবরাহ করে, তার মানে কিছুটা হলেও ওনার সিমটমটাকে কমিয়ে রাখে। এটা অনেক সময় আমরা বুঝতে পারি না, রোগীরা বুঝতে পারে না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি আছি কীভাবে বুঝতে পারিনি কেন। এটা একটা কারণ হচ্ছে যে ন্যাচারাল বাইপাস। আরেকটা হয় অনেক সময় রোগীরা যখন বুঝতে পারেন যে শারীরিক পরিশ্রম করলে ওনার কষ্ট হচ্ছে, তখন নিজে থেকেই শারীরিক পরিশ্রমটা কমিয়ে দেয়। আগে হয়তো সে অনেক দৌড়াদৌড়ি করতো, হাঁটতো, বাইরে যেত, এখন সেটা কমিয়ে তার অ্যাক্টিভিটিসটা কমিয়ে দেয়, মনে করে যে আমার এটা দুর্বলতা হচ্ছে, শারীরিক দুর্বলতা, এটা যে তার হার্টের সমস্যা হচ্ছে সেটা ইন্টারপ্রিট করে না। তার মানে আমার ডাক্তারের উদ্দেশ্য বা আমার কাজ হচ্ছে ওনাকে বুঝিয়ে বলা যে আপনার যে হার্টের সমস্যা আছে এই কারণে এই উপসর্গটা আপনি টের পাচ্ছেন না। তার মানে এটা না যে আপনার হার্টের সমস্যা নেই। এটা আমি আমার রোগীদেরকে বলি অনেক সময় যে আপনার হাতের হাড় ভেঙে গেল, আপনি ব্যথার ওষুধ খেলেন, আপনার ব্যথা নাই হয়ে গেল, তার মানে তো না যে আপনার হাড়টা জোড়া লেগে গেছে, আপনার হাড় ঠিকই ভাঙা আছে, আপনি বুঝতে পারতেছেন না, এবং এই ভাঙার চিকিৎসা আপনাকে করতে হবে। তো এই চিকিৎসা করার জন্য আমরা যা করি সেটা হচ্ছে আমরা দুই ধরনের জিনিস চেষ্টা করি। কিছু লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করি, যে কারণে হার্ট অ্যাটাক হয় সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আর হার্ট অ্যাটাক সাধারণত আমরা জানি স্যার যে হার্টের রক্তনালীতে চর্বি জমে যাওয়া, ব্লক হয়ে যাওয়া, তাহলে এই ব্লকগুলোকে আমরা পরীক্ষা করে দেখি যে কেমন ব্লক, এটা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে কি না, ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ না করা গেলে কোনো রকম অ্যাঞ্জিওপ্লাস্টি করার দরকার আছে কিনা, বা কোনো ধরনের বাইপাস করার দরকার আছে রিং কিনা, লাগবে কিনা, এই বিষয়গুলো আমরা, এই যে রিং লাগবে কিনা, বাইপাস লাগবে কিনা, এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে। জি স্যার। দেখা যাচ্ছে অনেক রোগী হয়তো তার আত্মীয় স্বজন বাইপাস করেছে, ভালো আছে, সে বলে না স্যার আমাকে বাইপাস করে দেন। জি স্যার। কিন্তু আসলে তা না, তাই না? জি স্যার। আসলে তো যে রোগীর জন্য যেটা দরকার সেটা তো হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিয়াক সার্জন তারাই ডিসিশন নিতে হবে যে কোন রোগীর জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। এটা কিন্তু গাইডলাইন আছে, এটা কিন্তু রেকমেন্ডেশন আছে। আমরা তো সাধারণত আমেরিকান এবং ইএসসি গাইডলাইনটা ফলো করি, এবং আমরা কিন্তু নিজস্ব কোনো আমাদের গাইডলাইন নেন, হ্যাঁ ওইটার ভিত্তিতে আমরা কিছু গাইডলাইন তৈরি করে থাকি, কিন্তু আমরা মেইনলি কিন্তু গাইডলাইন ফলো করি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অ্যান্ড ইউরোপিয়ান কলেজ, ইএসসি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, এবং সারা বিশ্বে কিন্তু এটাই ফলো করে। এটাকে মেইন রেখে তারা লোকাল কিছু গাইডলাইন তৈরি করে, যেমন চায়নার লোকাল গাইডলাইন করে, ইন্ডিয়ার গাইডলাইন করে, জাপানের গাইডলাইন করে, কিন্তু বেসিক তো এই দুটাকে ফলো করা, দুইটা গাইডলাইনকে ফলো করা, তাই না? বেসিক গাইডলাইন, এবং আমরা তাই করছি, তাই করি। কাজেই আমরা তো জনগণকে বলতে পারি যে আপনারা নির্ভয়ে বাংলাদেশ কার্ডিওলজিকে ডিপেন্ড করতে পারেন যে দি ট্রিটমেন্ট উই আর ট্রান্সলেটেড টু ইউ, আমরা দিচ্ছি সেটা কিন্তু বিশ্বমানের, এটা আমরা বলতে পারি। এখন ডাক্তারের কোয়ালিটি অনুসারে কিছুটা ডিফারেন্স হতেই পারে, স্যার। হাতের 5টা আঙ্গুল তো সমান না, কাজে এভাবে তো বিচার করলে হবে না। একজন ডাক্তারের কাছে গেলেন, ট্রিটমেন্ট করতে পারলেন না বলে বাংলাদেশ সব ডাক্তার সব কার্ডিওলজিস্ট খারাপ হইতে পারে না, সেটা কনসেপশনটা করাটাও ঠিক না। জি স্যার, জি স্যার। জেনারেলাইজ করা যাবে না, জেনারেলাইজ করা, এটা কিন্তু সব দেশেই আছে, এবারে সব দেশেই আছে, ইন্ডিয়াতেও আছে, ইভেন হ্যাঁ বাইরের দেশের সংখ্যাটা কম, কিন্তু আমার মনে হয় এশিয়াতে সব দেশেই আছে। কাজেই আমার মনে হয় বাংলাদেশের ডক্টরদের আন্ডারমাইন করার উপায় নাই, আবার বাংলাদেশের ডক্টর নিজেকে বড় বলার সুযোগ নেই। সো ইট ইজ আ সায়েন্স, আমাদেরকে প্রতিদিন সায়েন্স নিয়ে ফাইট করতে হবে, আমাদের নলেজ আপডেট করতে হবে, সেভাবেই আমাদের রোগীটাকে বেস্ট ট্রিটমেন্ট দিতে হবে। জি স্যার। কাজে রোগীটা তো আমাদেরকে কনফিডেন্ট রাখার জন্য তুমি কিছু বলতে চাও যে সাডেন বা সাইলেন্ট ইসকেমিয়া বা প্রিভেনশন অফ সাডেন কার্ডিয়াক ডেথ, কারণ সাইলেন্ট মাইক্রো ইনফাকশন অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথের মধ্যে একটা রিলেশন আছে, দুইটাই সাইলেন্ট। স্যার, এটা যেটা আপনি একটু বললেন যে এখন ইনফরমেশন টেকনোলজির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এই জ্ঞানের যে আগে ছিল সীমাবদ্ধতা, যে একটা দেশে জানতো আরেকটা দেশে জানতো না, তা না, এখন কোনো একটা নতুন আবিষ্কার হলে সারা পৃথিবী জানে। অর্থাৎ এটা আমাদের দেশের এবং ইন্ডিয়া বা অন্য দেশের মধ্যে খুব তফাৎ নাই, কিছুটা এক্সিকিউশনের তফাৎ, মানে আমরা কতটা এটা ব্যবহার করি সেটার উপরে। আর যেটা একটু আগে বললেন স্যার যে সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, তার মানে হচ্ছে যার ব্যথার অনুভূতি হয় এবং যার হয় না, দুজনেরই কিন্তু ফল একই রকম। তার মানে যদি ব্যথা দিয়ে হার্ট অ্যাটাক হয় তাইলেও যেরকম হার্ট ফেলিয়ার হতে পারে,
সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে। একই রকমভাবে যদি ব্যথা না হয়েও হার্ট অ্যাটাক হয়, তার ক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে, এই সাডেন কার্ডিয়াক ডেথ বা এগুলো হতে পারে। তার মানে এটাকে অবহেলা করা যাবে না। যে এটার আরেকটা দিক হচ্ছে স্যার, অনেকের ব্যথা হয়, ওষুধ খায়, ব্যথা কমে যাওয়ার পরে ওষুধ একেবারে বন্ধ করে দেয়, কিন্তু উনার বুঝতে পারে না যে উনার তখনও রোগটা চলছে। এটাও কিন্তু খুব খারাপ একটা জিনিস। তারপরে আপনার ব্যথা হোক আর না হোক আপনাকে ওষুধ খেতে হবে। মানে আসল কথা কি, মানে সোজা ভাষায় যেটা হয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের ডিজিজ, হার্ট রক্তনালীতে ব্লক, এটা লাইফ লং ডিজিজ। লাইফ লং ডিজিজ স্যার। আমার মনে হয় যে বেশিরভাগ ডিজিজ লাইফ লং, এক্সেপ্ট জ্বর, সর্দি, কাশি, এগুলো দুই একটা জিনিস, যেমন প্রেগন্যান্সিতে প্রেশার বাড়লো, কিন্তু তাছাড়া তো লাইফ লং ডিজিজ। কাজে মনে রাখতে হবে যে আপনার যে প্রবলেমগুলো আছে, আপনার যে উপসর্গগুলো, সেগুলো কন্ট্রোল করতে হবে। ইউ মে নিড ড্রাগ ফর লং টাইম, লাইফ লং টাইম। ড্রাগ কখন বন্ধ হবে, ড্রাগ কখন অ্যাডজাস্ট হবে, সেখানে বিশেষজ্ঞের ডিসিশন নেবে, ডাক্তার সাহেবরা ডিসিশন নেবে। কারণ ডাক্তাররা আপনি ডিপেন্ড করেন, এবং যে ডাক্তারকে পছন্দ সেই ডাক্তারকেই আপনি দেখাবেন। কিন্তু ডাক্তারকে আমার মনে হয় যে এক ডাক্তারকে দেখালেন, তার আপনার সে ওষুধ বন্ধ করলো না, আপনি সুইচ ওভার করে আরেকজন ডাক্তারকে গেলেন, এটা করবেন না, এটা করাটা ঠিক না। আননেসেসারি আপনার মেন্টাল স্ট্রেস হবে, বিশ্বাস রাখতে হবে। আপনার যাকে পছন্দ হয় আপনি তাকেই দেখান, এবং কনসেন্ট্রেট টু দেন। এবং আপনি যদি দেখান, আমার পাবেন এই ধরনের ডাক্তার বাংলাদেশে অহরহ আছে, এবং আমার মনে হয় সব সারা মানে বাংলাদেশেই আছে, ডিস্ট্রিক্ট লেভেলেও আছে। আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে ঢাকায় আসার কোনো দরকার আছে বলে মনে করেন এখন? কি মনে করেন? জি স্যার, এখন তো আমাদের উপজেলা লেভেল পর্যন্ত বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, সরকারিভাবেই পোস্টেড থাকে, এছাড়া বেসরকারিভাবে আছে, এবং প্রতিটা জেলা শহরে কনসালটেন্ট আছেন। যে সমস্ত জায়গায় মেডিকেল কলেজ আছে সেখানে প্রফেসর অফ কার্ডিওলজি পর্যন্ত আছেন। অতএব হৃদরোগ বিশেষজ্ঞ আপনারা চাইলেই কাছাকাছি যেতে পারবেন, ওনাদের পরামর্শ নিতে পারবেন। এবং স্যার আপনি যেটা বললেন যে আপনি এমন একজনের সাথে যান যিনি আপনাকে চিকিৎসা দিচ্ছেন, এবং আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। মানে আপনাকে একটা রিমোট এরিয়া থেকে ঢাকায় আসলেন, সময় মতো আপনি ওনার হৃদরোগ বিশেষজ্ঞের যোগাযোগ করতে পারলেন, তাও একটা সমস্যা দেখা দেয়। মানে আপনার এলাকায় আপনি হৃদরোগের বিশেষজ্ঞের পরামর্শ নেন। উনি যদি মনে করেন যে ঢাকায় আসতে হবে, চিটাগাং যেতে হবে, তাইলে উনিই বলবেন যে আপনি ওইখানে যান। মানে এই সিস্টেমটা আমাদের করলে আমাদের রোগীদের সুবিধা হবে। এখন আমার যেটা হয়, আমার যেটা সাজেশন থাকবে, বা তোমারও সাজেশন থাকবে, তুমি বলবো, এখানে আমরা বলবো আর কি। এটা বলার উদ্দেশ্য হলো কি, মানে আমাদের আত্মসমালোচনা করতে হবে। অবশ্যই স্যার। হোয়াট ইজ দ্য নেগেটিভ পয়েন্ট টু আস? আমাদের নেগেটিভ পয়েন্ট একটা হলো কি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আপডেট থাকার চেষ্টা করি না। জি স্যার। সো আর মেডিকেল সায়েন্স এত বেশি অ্যাডভান্স, এত বেশি ডাইনামিক, যে এটা প্রতিদিনই কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এখন তো বই পড়ার কোনো দরকার হয় না। জি স্যার। গুগলসে গেলে অথবা ইয়াতে গেলে অনেক রকম ইন্টারনেটেই পাওয়া যায়। রিসেন্ট আপডেটটা কি সবসময় রিসেন্ট আপডেটের সাথে আমাদের থাকতে হবে। যেমন আমি থাকতে পারি না, আমি নিজের সমালোচনা করি, আমি থাকতে পারি না। এখন তাহলে এই আপডেটেড আমাকে রাখতে হবে। জি স্যার। আমি আগে পড়ছি, আমার এক্সপেরিয়েন্স এটা ভুলে যেতে হবে। জি স্যার। আমার এক্সপেরিয়েন্স বলে কিছু নাই, সবকিছু এভিডেন্স বেস, সবকিছু এভিডেন্স বেস হইতে। হ্যাঁ, আপনার এক্সপেরিয়েন্স অ্যাড করবেন, কিন্তু দ্যাটস নট সো ক্রাইটেরিয়া। নাম্বার হলো কি, আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, ধরো আমরাও তো নিজেরও তো মানুষ, আমাদের তো ডাক্তার লাগে। সো ডাক্তার কাছে যখন যাই, ডাক্তার যদি ঠিকমতো কথা না শুনে এবং কনসেন্ট্রেশন না করে এবং ঠিকমতো টাইম না দেয়, তাহলে কিন্তু রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। এটা করা যাবে না স্যার, কখনোই করা যাবে না। কাজেই যে পেশেন্টটা আমরা দেখবো, সেই পেশেন্টটা প্রপারলি তার কথাগুলো শুনতে হবে। সে হয়তো অনেক কথা বলবে যেটা ইররিলেভেন্ট কথা, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু লিসেন দ্যাট। এবং তাকে বলতে দেওয়া উচিত, আপনি বলেন, আপনি আপনার সমস্যাটা বলেন, সে বলবে। দেখা যাবে তাকে যদি বলতে বলা হয়, তাকে যদি স্টপ করে দিয়ে 2টা কথা বলবে, আর বলতে দেওয়া হয় তাহলে 5টা কথা বলবে। ডিফারেন্স টু অনলি 2 ওয়ার্ড। জি স্যার। সে নিজেই বলবে না স্যার আর কিছু বলার নাই। এই যে যখন সে বলবে আর কিছু বলার নাই, ওই পেশেন্ট কিন্তু হ্যাপি হয়ে যাবে। জি স্যার। এবং এইটার জন্যই কিন্তু আমাদের এত বদনাম। আমাদের কিন্তু বদনাম মানে ইয়ার জন্য না, তো কি বলবো, যে মানে আমাদের ডাক্তারের কোয়ালিটির জন্য না, আমাদের কনসেন্ট্রেশনের জন্য, অ্যাটিটিউডের জন্য, এবং আমরা ঠিকমতো টাইম দিই না। এটা তো খুবই ভালো জিনিস যে আমরা তো স্যার আমাদের বাচ্চাদেরকেও শেখাই যে আপনি, তোমার সাথে আমি যখন কথা বলবো তুমি আমার সাথে কনসেন্ট্রেট করবা। না, আমার সাথে কনসেন্ট্রেট না করে যদি তুমি একটা খেলনা নিয়ে ব্যস্ত থাকো, গেমস নিয়ে ব্যস্ত থাকো, তার মানে তুমি আমার সাথে যথেষ্ট পরিমাণ সম্মান প্রদর্শন করছো না। একই রকমভাবে আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমার কাছে যখন রোগী আসবে, তার মানে তুমি তাকে রেসপেক্ট করতে হবে, ওনার কথাটা শুনতে হবে। এটা আরেকটু বেশি করে আমি বলি যে এটা অনেকটা ইবাদতের মতো তোমার কাছে। যে তুমি ইবাদতে, তুমি নামাজ পড়তে গেলে তো এদিক ওদিক তাকাও না, শর্টকাট করো না। তার মানে তোমার যখন রোগী তোমার কাছে আসবে, তুমি শর্টকাট করবা না, তুমি ওর কথা শুনবা, কনসেন্ট্রেট করবা, ওনার দিকে তাকাবা, ওই সময় অন্য কোনো কাজ করবা না। এটা খুব একটা জিনিস। আমরা যখন স্যার মেডিকেল কলেজে ছিলাম, তখন আমার মনে আছে একটা
ওয়ালে লেখা ছিল যে লিসেন টু ইউর পেশেন্ট, হি ইজ গিভিং ইউ দ্য ডায়াগনোসিস। ইয়েস, তুমি তোমার রোগীর কথা শুনো, ওই তোমাকে ডায়াগনোসিসটা বলে দিবে। এক্স্যাক্টলি, এবং প্রত্যেকটা পেশেন্টে কিন্তু একটা বুক। জি স্যার, আমার বুকে একটা ডিজ লেখা আছে, কিন্তু প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। কারণ আল্লাহ তৈরি করছে এমনভাবে যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক। কাজে প্রত্যেক মানুষেরই কিন্তু প্রেজেন্টেশন আলাদা হতে পারে স্যার। কাজে আমাদের কিন্তু প্রত্যেকটা পেশেন্টকেই একটা বই হিসেবে চিন্তা করতে হবে, এবং তাদের কাছে রোগী থেকে শিখতে হবে, রোগীদের কাছে শিখবো কিন্তু। আর আমরা ডাক্তার, আমরা কিন্তু পরীক্ষা আমাদের শেষ হয় না, আমরা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিদিনই পরীক্ষা দিচ্ছি রোগীর কাছে। কারণ আমার রোগীর সিমটমটা শুনতে হবে, শোনার পরে আমার ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোস করতে হবে, দেন আমার পেশেন্ট আউটকাম বেটার হবে স্যার। এটা রোগীর স্যাটিসফ্যাকশন হবে, নিজের স্যাটিসফ্যাকশন হবে। অনেক সময় একটু তাড়াহুড়া করি, কারণ হচ্ছে রোগীর লোড বেশি থাকে, এটা একটা হয় না, আমরা বেশি রোগী দেখি, এখন অভিযোগ থাকে আর কি। এইটার থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, কীভাবে বের করতে হবে সেই ডাক্তার সাহেবকে ইন্ডিভিজুয়ালি। এটা আমরা বলবো না আপনি কম রোগী দেখেন, বলবো না আমরা বেশি রোগী দেখেন। উই হ্যাভ টু বি ক্যালকুলেটেড আওয়ার টাইম, যে হাউ ক্যান উই অ্যাকোমোডেট দি পেশেন্ট অ্যান্ড গিভিং দ্য প্রপার টাইম, প্রপার অ্যাটেনশন। এবং অনেক রোগী ধরো তোমার কাছে আসে, আমার কাছে, এবং আমার রোগী কিন্তু তোমার কাছে যায়, বলে না স্যার আমি ওনার কাছে যাবো না, কারণ উনি হয়তো টাইম ঠিক দেয় না, এবং আমার কাছেও আসে। স্যার আমি বললাম তুমি কেন আসছো? স্যার উনি তো শুনলেনই না, উনি তো আমার কাছে শুনলেনই না, তাহলে কেন আমি ওনাকে দেখাবো? সে ঠিক আমার পেশেন্টও আরেকজনের কাছে বলতেছে, তার মানে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডজাস্ট দিচ্ছি না। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে, এবং আত্মসমালোচনা করতে আমার কোনো দ্বিধা নাই, এবং আমার মনে হয় ফিরোজ তুমি যদি ওপেন মাইন্ডেড, তোমারও নাই। এটা আমাদের প্রতিদিনই আমরা শিখি স্যার, একটা দুইটা রোগী হয়তো আমরা মিস করি, পরে দেখি যে আসলে লোকটা তো আমাকে বলতে চাচ্ছিল, বা আমি যদি আরেকটু মনোযোগ দিতাম তাহলে হয়তো আমি আগের দিনই ওনার ডায়াগনোসিসটা করে ফেলতে পারতাম। এটা মনে হয়, তারপরে এটা আমি শিখি, তার পরবর্তী রোগীর কাছে যেন আমি এটা মিস না করি। এটাই হচ্ছে আমার টিচিং, লার্নিং, যে আমি এটা এই শেখারটার জিনিস। এবং এটা স্যার আপনি মনে করবেন, জানেন আপনি একটা রোগীর কাছ থেকে যেভাবে হিস্ট্রি টেক করতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্স বা সব পড়াশোনা সব কিছু, আমি হয়তো এটা পারবো না, বা আমার জুনিয়র সেটা পারবে না। তারপরে এটাও কিন্তু আমরা শিখি যে রোগীদের সাথে কীভাবে কথা বলতে হবে, ওর কাছ থেকে কথা শুনে কীভাবে ডায়াগনোসিস করতে হবে। এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস এডুকেশনের মতো চলে, মেডিকেল এডুকেশনের মতো, যে আমি কন্টিনিউয়াস শিখবো যে কীভাবে রোগীর কথা শুনে ডায়াগনোসিসটা করা যাবে, কোন পরীক্ষাটা করলে রোগীর লাভ হবে। যেমন আমি আমার এই ফেলোদেরকে সবসময় বলি যে তুমি যে কোনো একটা পরীক্ষা দিলে তুমি প্রথমে চিন্তা করবে এটা দিয়ে রোগীর কী লাভ, ওর চিকিৎসার কী চেঞ্জ হবে। মানে এইটা চিন্তা না করে কোনো পরীক্ষা দেওয়া যাবে না। যেই পরীক্ষা দিয়ে রোগীর কোনো লাভ হবে না, ওর চিকিৎসার চেঞ্জ হবে না, ওর কোনো এক্সপেনশন দেওয়া যাবে না, সেই পরীক্ষা আমার করা দরকার। মানে রোগীর পকেটটা আমার খেয়াল রাখতে হবে, কারণ এভরি টেস্ট বাংলাদেশ খুব এক্সপেন্সিভ। জি স্যার, এভরি টেস্ট বাংলাদেশ এক্সপেন্সিভ, এবং আমার মনে হয় যে আমি ডাক্তার হিসেবে বলবো, বা আমি বিভিন্ন হসপিটালে জড়িত, আমাদের গভর্নমেন্টকে বলা উচিত যে ইনভেস্টিগেশন কস্ট ইজ টু মাচ। অবশ্যই স্যার, অনেক বেশি স্যার, অনেক বেশি, টু মাচ। কাজে ইনভেস্টিগেশন কস্টটা কীভাবে কমাতে হবে আমাদের মনে সব মিলে আমাদের একটা সম্মিলিত, আমাদের ডাক্তার তরফ থেকেই একটা স্লোগান থাকা উচিত যে ইনভেস্টিগেশন কস্টটা কমাতে হবে আমাদের। শুধু এটা একটা ভালো সময় স্যার, আপনি যেটা করেন, আমি সব দর্শকদের উদ্দেশ্যে বলছি যে প্রফেসর আফজলুর রহমান স্যার এবং ওনার সাথে আরও কয়েকজন মিলে কার্ডিওলজি যে যন্ত্রপাতি বা যে ডিভাইস, এগুলার দাম কিন্তু অনেক কমিয়ে এনেছে। আমরা আগে যা দেখতাম তার অর্ধেকের কাছে চলে আসছে এখন। তার মানে এইটা প্রত্যেকটা সাবজেক্টেই করা উচিত, যে রোগীদের জন্য যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করব, যেই ওষুধ ব্যবহার করব, সেটার দাম কিভাবে কমানো যায়। একই রকমভাবে পরীক্ষা নিরীক্ষার দামটাও আমার মনে হয় একটা সহনীয় পর্যায়ে আসা উচিত, এবং হলো কি যাতে বিজনেস সাস্টেনেবল করে, মানুষের উপকার হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস সবসময় আমরা গভর্নমেন্টের কথা বলে থাকি, এবং আমার সাবজেক্টের জিনিসপত্রের দাম কমানোর জন্য আমার দায়িত্ব কিন্তু নিউরোলজির দায়িত্ব নিউরোলজির, অর্থোপেডিক দায়িত্ব অর্থোপেডিক। যেমন আমাকে একজন কলিগ বললেন যে আপনাদের তো এমআরপি আছে অর্থোপেডিকগুলো, তা আমাকে বললেন যে আমাদের তো প্রাইস কোনো এমআরপি হয়নি, আমাদের তো গভর্নমেন্ট কমায় না। আমি বললাম গভর্নমেন্ট কেন কমাবে? ইউ গো টু দ্য ড্রাগ ডিজি, আস্ক দেম যে আমাদের কমান, তাহলে না কমবে। এটা দায়িত্ব কিন্তু শুধু গভর্নমেন্টে দিলে হবে না, এটার ইনপুটটা মানে তথ্যটা আমাকে সরবরাহ করতে হবে। ইয়েস, তথ্যটা আমাকে সরবরাহ করতে হবে, তারপরে গভর্নমেন্ট ডিসিশন মেকিং করবে, পলিসি মেকিং করবে। সো ফিরোজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর কামিং। আমার মনে হয় তোমাকে আবার পাবো, কারণ তোমাদের মতো এরকম মানে একাডেমিশিয়ান, থ্যাংক ইউ স্যার, কার্ডিওলজিস্ট যদি কিছু কথা বলে তাহলে মানুষের উপকার হবে এবং মানুষের লাভ হবে। আর শ্রোতাদের বলছি আপনারা অনুষ্ঠান শুনবেন এবং এটা ভেন্টিলেট করবেন এবং উপকৃত হবেন, আমি শিওর। এবং এতে আপনাদের লাভ হবে, এবং আপনারা এটা বিভিন্ন জায়গায় আপনারা ওয়েবসাইট দিবেন, অথবা হলে কি আপনারা ইউটিউবে দিবেন, অথবা হলে কি আপনার কলিগদের মধ্যে ফেসবুকে দিবেন,
দিলে হবে কি সব মানুষরা জানতে পারবে। এটা আপনাদের আমাদের উদ্দেশ্য হলো কি আপনাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ইয়াতে ফেসবুকে ইউটিউবে আপনারা প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের রিপ্লাই দিব, এবং যদি প্রফেসর ফিরোজের কাছে থাকে রিপ্লাইটা প্রফেসর ফিরোজ দেবে, আমার কাছে যদি আসে আমি করব। সো সামনের পডকাস্ট মিটিংয়ে ওয়েলকাম জানিয়ে এবং শেষ করছি।